সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা দৃঢ় হয়েছে বললেন প্রধানমন্ত্রী। সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন। অবশেষে প্রায় 24 ঘন্টা পর সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করে 5 বাহিনী, তদন্ত কমিটি গঠন। উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট 8 মে, শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, রাজবাড়ীতে চালু হলো চন্দনা ও ভাঙা এক্সপ্রেস, কম সময়ে ঢাকা যেতে পারায় খুশি যাত্রীরা। দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার কারণে জনগণের আস্থা ফিরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণের এই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে হবে। ঢাকা সেনানিবাসে 2টি ভবন উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। একটি আন্তর্জাতিক মানের চৌকস বাহিনী গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এরই ধারাবাহিকতায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবার সহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি এএফআইপি বিভাগের জন্য নতুন ভবন নির্মাণ করা হয়েছে। রোববার সকালে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন ভবনে স্থাপিত বিভিন্ন সুযোগ সুবিধা পরিদর্শন করেন। এরপর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য নির্মিত আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনও উদ্বোধন করেন তিনি। এ সময় নাচে গানে বরণ করে নেওয়া হয় সরকার প্রধানকে। সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান এ সময় সশস্ত্র বাহিনীর নানা অর্জন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে দরবার হলে সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে সেনাবাহিনীর উপর অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। 75 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অংশ হিসেবে ত্রিমাত্রিক বাহিনী গড়ে দেশে বিদেশে বাংলাদেশের সুনাম ধরে রাখতে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবং জনগণের একটা ভরসা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করেন বন বিভাগ, কোস্টগার্ড, নৌ ও বিমান বাহিনী। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি এম মইনুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের একাংশে লাগা আগুন। ফায়ার সার্ভিস, বন বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী সহ স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় 24 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।
এর আগে শনিবার দুপুরে সুন্দরবনের বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবনিয়া এলাকায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে ৩ কিলোমিটার জুড়ে। নিচ থেকে আগুন তো প্রথম যে অবস্থা ছিল, এরা দমকল বাহিনী বিভিন্ন রকম পন্থা করে পানি দেওয়ার পরে স্বাভাবিক নিয়ন্ত্রণে আসে। গতকাল হতে আমরা আগুনের শব্দ পাই যে আগুন লেগেছে, আমরা সকলে চলে আসছি। আজকের মনে হয় ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে আসবে। শুরুতে বনকর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে নামেন। পরে তাদের সঙ্গে যোগ দেয় মোংলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। তবে রাত হয়ে যাওয়ায় সেদিনের মতো কাজ বন্ধ রাখা হয়। সবার সাথে সিপিজি হিসেবে কাজ করতেছি। সকালে আমরা এখানে আসলাম, তো আসার পরে দেখলাম যে ওনারা বলছেন যে সার্কেল করে ওনারা আগুন নিভানোর প্রচেষ্টা করছেন। যতবার আগুন লেগেছে তার কারণ অনুসন্ধান করতে যে, তথ্য অনুসন্ধান করতে যে এবং তদন্ত কমিটির রিপোর্ট সবকিছু প্রমাণ করে যে এইসব অগ্নিকাণ্ডগুলো হচ্ছে পরিকল্পিত অগ্নিকাণ্ড। রোববার সকাল 8টা থেকে ফায়ার সার্ভিসের বাগেরহাট ও খুলনার 5টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেয় বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবক, কোস্টগার্ড, পুলিশ, নৌবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার। এই 5-6 ঘন্টা যে কাজ করেছে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আমাদের অনেকগুলো কারণ থাকতে পারে, ন্যাচারাল কারণ থাকতে পারে। আপনারা জানেন যে গত 76 বছরের বেশি হিট ওয়েভ চলছে, প্রচন্ড তাপদাহ, কোনো বৃষ্টি নেই এখানে, এটাও একটা কারণ। তারপরে অন্য কোনো কারণ আছে কিনা সেটা তদন্ত কমিটি তদন্ত করে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে কমিটি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। বেশ কিছু জেলায় বৃষ্টি হয়ে তাপমাত্রা কিছুটা কমলেও এখনও কয়েকটি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বইছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 39.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বজ্রপাতে খাগড়াছড়ির দীঘিনালার মধ্য বেতছড়ি গ্রামে একটি ট্রেনের ঘরে আগুন লেগে 1 নারী ও শিশু নিহত হয়েছে। ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণ 8 মে। এখন শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 152 উপজেলার মধ্যে 22টিতে ভোট হবে ইভিএমে। গোপালগঞ্জ ও যশোর প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে চলছে উপজেলা নির্বাচনের প্রচারণা। গরমের মধ্যে গোপালগঞ্জে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। কেউ দিচ্ছেন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি, কেউ বা দিচ্ছেন কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস। জননেত্রীর কাছ থেকে এই স্পেশাল বরাদ্দগুলো এনে এই প্রকল্পগুলো গোপালগঞ্জে বাস্তবায়ন করতে পারবো। 2-1টা মিল কারখানা হলে আমি, যুবক এবং যুবতী যত আছে বেকার ছেলেরা, বেকার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ, আমি সেটা করে দেব। তবে ভোটাররা বলছেন যোগ্য দেখে তারা প্রার্থী নির্বাচন করবেন। নির্বাচিত হওয়ার পরে আমাদেরকে আর খোঁজ নেবে না এমন একজনকে কখনোই সিলেক্ট করব না। এমন একটা যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিতে চাই যে আমার এবং সমাজের সুন্দরভাবে কাজ করবে। জেলায় প্রথম ধাপে 3 উপজেলায় নির্বাচন হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার। 8 মে আমরা একটা বেটার ইলেকশন এই জেলা, আমরা এই 3টি উপজেলা আমি উপহার দিতে পারবো। এদিকে যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলাতেও চলছে প্রচারণা। প্রার্থীরা গরম উপেক্ষা করে যাচ্ছেন ভোটারদের বাড়ি, দিচ্ছেন প্রতিশ্রুতিও। তরুণ প্রজন্ম বা নতুন প্রজন্ম যারা, তারা সবসময় নতুন প্রজন্মকে বেছে নিতে চায়। প্রত্যেকটা সেক্টরে পরিবর্তন চাচ্ছে। আশা করি বিপুল ভোটের মাধ্যমে আমি বিজয় লাভ করব। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী 3 জন, ভাইস চেয়ারম্যান 4 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার গ্রামে সমস্ত জায়গায় ভালো একটা প্রভাব আছে। সকল শ্রেণীর মানুষ, সকল পেশাদার মানুষ আমাকে সাদরে গ্রহণ করতে। ভোটাররা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন বলে জানান। সত্যর পথে কাজ করবে, আমরা চাই যে তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। আমরা এখন নতুন মুখ চাই, এটা আমাদের আশাবাদী। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। আমি আশা করছি আমাদের যশোর জেলার যে প্রথম ধাপের নির্বাচন, এটি অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সমর ইসলাম, 21 টেলিভিশন। আজ থেকে রাজবাড়ীতে চালু হলো চন্দনা এক্সপ্রেস ও ভাঙা এক্সপ্রেস।
এর ফলে এ জেলার যাত্রীদের ঢাকা যেতে সময় লাগবে 3 ঘন্টা এবং ভাড়া লাগবে 290 টাকা। ট্রেন চালু হওয়ায় খুশি স্থানীয়রা। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। অবশেষে চালু হলো বহুল প্রতীক্ষিত কমিউটার ট্রেন। ভোর 5টায় রাজবাড়ী রেল স্টেশন থেকে 6টি কোচের এই ট্রেনের যাত্রা শুরু হয়। 65 টাকায় রাজবাড়ীর যাত্রীরা ভাঙ্গা এবং ভাঙ্গার যাত্রীরা 225 টাকায় ঢাকায় যাচ্ছে। স্থানীয়রা জানান, অল্প সময়ে ও কম টাকায় তারা ভাঙ্গা হয়ে ঢাকা যেতে পারবেন এবং কাজ সেরে আবার সন্ধ্যায় রাজবাড়ী ফিরে আসতে পারবেন। রাজবাড়ি থেকে আমরা ভাঙা এবং ভাঙা থেকে যে ঢাকা যে সার্ভিসটা পাচ্ছি আমরা রাজবাড়ির জনগণ, তাতে আমরা খুবই আমাদের জন্য একটা সুসংবাদ। কম পয়সায় আমরা ঢাকা যেতে পারবো, আসতে পারবো, আর টাইমটাও ঠিক মতো আছে। সকাল 9টায় যদি ঢাকা পৌঁছে যায় তাহলে আমরা অফিস আদালত ঠিক মতো করে আবার ব্যাক করতে পারবো। রেল ও কর্তৃপক্ষ জানায়, চন্দনা কমিউটার সার্ভিস রাজবাড়ী স্টেশন থেকে ছাড়বে ভোর 5টায়, ভাঙ্গা স্টেশনে পৌঁছাবে ভোর 6টা 15 মিনিটে। এরপর এই ট্রেনটি ভাঙ্গা কমিউটার নামে ভাঙ্গা স্টেশন থেকে ছাড়বে সকাল 7টা 15 মিনিটে এবং ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে সকাল 9টায়। ট্রেনটিতে 528টি শোভন শ্রেণীর আসন থাকবে। সাপ্তাহিক বন্ধ শুক্রবার। এদিকে রাজবাড়ী রেল স্টেশন মাস্টার তন্ময় দত্ত জানান, উভয় পথে ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে থাকবে যাত্রা বিরতি। এই ট্রেনের স্টপেজটা কম, এটা আপনার একবারে রাজবাড়ী থেকে ছাড়লে একবারে ভাঙ্গা স্টপেজ, মাঝে কোনো বিরতি নেই এবং যেহেতু এটা খুব সকালে ছেড়ে যাবে, সেক্ষেত্রে প্যাসেঞ্জার যারা আছে তাদের জন্য অনেক সুবিধা হবে বলে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে চন্দনা কমিউটার ট্রেনের ভাঙ্গা রাজবাড়ী ফরিদপুর রেল স্টেশনে স্টপেজের দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করেছে স্থানীয়রা। শহরে ট্রেন আটকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অসংখ্য যাত্রী ফরিদপুর থেকে ভাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করে। স্বল্প খরচ এবং অল্প সময়ে তারা এই ট্রেনে যাতায়াত করতে পারে, কিন্তু স্টপেজ না থাকায় যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হবে বাসিন্দারা। সোমবার থেকে এই ট্রেনে যেন ফরিদপুরবাসী সুবিধা পেতে পারে, সেজন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। রাঙামাটিতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন নিয়ন্ত্রণে। চট্টগ্রামে জুবিলি রোডে ভবনে লাগা আগুন। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদ। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে একদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা। একদিন আগে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ 60 থেকে 70 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রেতারা জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সম্প্রতি সেটি প্রত্যাহার করে নেয়। 2-1 দিনের মধ্যেই ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হচ্ছে। এই খবরে মোকামে পেঁয়াজের সরবরাহ অনেকটাই বেড়ে গেছে। এতে করে মোকামে পেঁয়াজের দাম আগের চেয়ে মন প্রতি 300 থেকে 400 টাকা কমেছে। কম দামে পেঁয়াজ কিনতে পারায় পেঁয়াজ বিক্রি হচ্ছে বেশি। জয়পুরহাটে কৃষক নুরুন নবী হত্যা মামলায় বাবা ছেলে সহ 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, মামলায় অভিযুক্ত আব্দুর রাজ্জাক, ছেলে শাহাদুলের স্ত্রী মরিয়ম বেগম রেখা, মোজাহার আলী ও রেজাউলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মামলা সূত্রে জানা যায়, 2005 সালের 14 নভেম্বর নুরুন নবী নিখোঁজ হন। পরে 20 নভেম্বর একটি পরিত্যক্ত ভবনের পাশে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা থানায় মামলা করেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষ বিভাগীয় প্রশাসনের আয়োজনে রংপুরে হয়ে গেল বিভাগীয় পেনশন মেলা। সকালে রংপুর জিলা স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন অতিথিরা। রংপুর বিভাগের 54টি উপজেলার সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, এনজিও সহ 150 স্টল বসে। এতে কয়েক হাজার নারী পুরুষ পেনশন স্কিম গ্রহণ করেন। পেনশন স্কিম চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান সাধারণ মানুষ।
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি প্রতিপাদ্যে নরসিংদীতে শুরু হয়েছে 2 দিনের বিজ্ঞান মেলা। দুপুরে বঙ্গবন্ধু পৌর পার্কে মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন। 2 দিনের মেলায় জেলার 6টি উপজেলার 47টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট দিয়ে সাজিয়েছেন 55টি স্টল। এ ধরনের মেলা ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে সাহায্য করবে বলে মন্তব্য করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন। রাজীবপুরের চরে চরে থানা এখন ঘরে ঘরে স্লোগানে ব্রহ্মপুত্রের প্রত্যন্ত চরে গিয়ে আইনি সেবা দিচ্ছে পুলিশ। সপ্তাহে একদিন কুড়িগ্রামের রাজীবপুর থানার সব কাজ নিয়ে কোদালকাটি ইউনিয়ন পরিষদে হাজির হচ্ছেন ওসি, এসআই, কনস্টেবলরা। দোরগোড়ায় আইনি সহায়তা পাচ্ছেন চরবাসী, হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্রের দুর্গম চর কোদালকাঠি ইউনিয়নের 29টি গ্রামে যোগাযোগ আর নদী বিচ্ছিন্নতায় বসবাস 45,000 মানুষের। আইনি সেবা পেতে প্রায় 15 কিলোমিটার হেঁটে রাজীবপুর থানায় যেতে হতো তাদের। বিড়ম্বনায় থানামুখী হতেন না অনেকে। এমন বাস্তবতায় পুরো থানাটিকেই প্রতি শনিবার নদী বিচ্ছিন্ন কোদালকাঠি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যাচ্ছেন ওসি আশিকুর রহমান। বাড়ির পাশেই সব ধরনের পুলিশি সেবা পেয়ে খুশি চরবাসী। রাজীবপুর যাওয়া লাগে না, এখানে সবকিছু হচ্ছে। আসার কারণে মানুষ মেলা দূর জানা গেলে বাড়ির কাছে আছে। এরই মধ্যে উন্নতি হতে শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে দ্রুত নিষ্পত্তি হচ্ছে ছোট ছোট আইনি জটিলতারও। প্রতি সপ্তাহে শনিবারে কোদালকাঠিতে একটা থানার সমস্ত কার্যক্রম এখানে পরিচালনা করতেছেন। এতে আমার এলাকার লোকজনের সুবিধা হচ্ছে এবং সাধারণ মানুষগুলো দুর্ভোগ থেকে লাঘব পাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এমন উদ্যোগ পুলিশের। জনগণগুলোকে কষ্ট করে থানায় যেতে হচ্ছে না, থানাটাই তাদের কাছে এসেছে। এটা আমি আমার লেভেল থেকে চিন্তা করেছি যে একটা সেবার নতুন মাত্রা কোদালকাঠি জনগণের জন্য উন্মোচন করা যায় কিনা, এবং এটা ইনশাল্লাহ কন্টিনিউ থাকবে। এবং সোফার পাবলিক রেসপন্স ভালো, জনগণের থেকে উপকৃত হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে আইনের শাসন প্রতিষ্ঠার এ কার্যক্রম সব চরেই বিস্তৃত করতে সহায়তা করবেন জনপ্রতিনিধি। গিয়ে গিয়ে ঘরে ঘরে মানুষের সমস্যা শুনতেছে এবং সমাধান করে যাচ্ছে। এই যে পুলিশ যে মানুষের অকৃত্রিম বন্ধু, এটা তারই বহিঃপ্রকাশ। এটা একটা নমুনা। আশা করি রাজীবপুরের পুলিশ আরও যুগোপযোগী, আরও ভালোভাবে সেবা দেবে, সেবাগুলোকে মানুষ উত্তর করে নেওয়া। দুর্ভোগ ছাড়া এ ধরনের আইনি সেবা পেতে চান জেলার 16 নদ নদীর সব চরাঞ্চলবাসীও। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবারে চট্টগ্রামের খবর। সরকার দেশের সবকটি বন্দর ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে আধুনিকায়ন করেছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে স্পেশাল ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক নৌ সংস্থা IMO এর সি ক্যাটাগরিতে নির্বাচিত হওয়ার পর থেকে বিশ্ব পরিমণ্ডলে সমুদ্র পরিবহনে বিশেষ জায়গা দখল করে নিয়েছে বাংলাদেশ। বিরল এই অর্জনকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাণিজ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, পায়রা ও মংলা বন্দরের আধুনিকায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। চট্টগ্রামে বাণিজ্যিক ভবন ও রাঙামাটিতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের আগুনের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের জুবিলি রোডের 3 পোল এলাকায় এলাহি কমপ্লেক্সের 5ম তলার বিকেলে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 6 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে সকালে আগুন লাগে। ব্যবস্থাপক প্রকৌশলী ATM আব্দুল জাহেরের জানান, সকালে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাত হয়, এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে বিদ্যুৎ চালু করার জন্য সাবস্টেশনের সুইচ ইয়ার্ড চালু করতে গেলে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায়। সাথে সাথে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং
কাপড়ের ক্ষতিকর রং ব্যবহারের দায়ে আইসক্রিম তৈরির 2টি কারখানা ও একটি মিষ্টির দোকানকে 1 লাখ করে মোট 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সকালে নিরাপদ খাদ্য অধিদপ্তর সংস্থা নগরের বহদ্দারহাট এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায় শুধু নোংরা আর অস্বাস্থ্যকরই নয়, এসব আইসক্রিম তৈরিতে ব্যবহার হচ্ছিল কাপড়ের রং, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। পরে একই এলাকায় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং মেয়াদের লেভেল না থাকার দায়ে মিষ্টি মুখ নামে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা দৃঢ় হয়েছে বললেন প্রধানমন্ত্রী। সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন। অবশেষে প্রায় 24 ঘন্টা পর সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করে 5 বাহিনী, তদন্ত কমিটি গঠন। উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট 8 মে, শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।